আশা করি এই জায়গাটা নতুন করে পরিচয় দেওয়ার অপেক্ষা রাখে না। আপনাদের সামনে এই জায়গার ভ্রমণ গল্প আমরা প্রথমবার আনলেও এখানে আমরা এসেছি বারংবার, একবার দুবার নয়। এই নিয়ে আমরা এসে পৌঁছলাম পঞ্চমবার, বিয়ের আগে, বিয়ের পরে বা কোনো না কোনো অজুহাত খুঁজে। শুধু একবার হুজুগ উঠলেই হলো, ব্যাস। এতটাই আমরা ভালোবাসি গোয়াকে। মনের মতন লোকজন, মনের মতন খাবার আর মনের মতন ঘোরার সুযোগ। এতবার ধরে এত কিছু পেয়েছি যে স্মৃতি রোমন্থন করতে আবার ফিরে এসেছি। বয়স বাড়ার সাথে সাথে প্রত্যেকবার গোয়াকে অন্য রকম করে পেয়েছি। তবে গোয়া আসলে যে ভালো খরচা হবে এটাই সবাই জানে, কিন্তু আমাদের অভিজ্ঞতায় চাইলে এখনও জায়গাটাকে বাজেটে ঘোরা যায়, গ্রুপ ট্যুর ছাড়াও। বিচের একদম কাছে সস্তাতেও থাকা যায় এবং বাগা ক্যালেঙ্গুটের মতন ভিড় জায়গাতে না গিয়েও গোয়াকে গোয়ার মতন করে এনজয় করা যায়, সবটাই নিজেদের দায়িত্বে, নিজেদের মতন করে। আজকের গল্পে এই সব আলোচনা করতে থাকব আর আপনাদের সাথে আমাদের এতদিনের অভিজ্ঞতা বিস্তারে ভাগ করে নেব। গোয়াতে ভিড় হয় ঠিকই, কিন্তু জায়গাটা এতটাই বড় আর সুন্দর যে এই ভিড়ের মধ্যেও নিজেদের শান্তি আর প্রাইভেসি দুটোই খুঁজে ফেলা যায়। তবে এইবার আসার আগে একটা জিনিস বারবার শুনেছি অনেকের কাছে, যে গোয়া নাকি আর আগের মতন নেই, পাল্টে গেছে। কোন হিসেবে সেটা আমরা বুঝিনি। চলুন দেখি, গোয়াকে আবার নিজের মতন করে ঘুরি। শুরু করতে চলেছি আমাদের সব থেকে পছন্দের জায়গার গল্প, ওয়াকে অ্যাডভেঞ্চার প্রেজেন্টস গোয়া। এই নিয়ে আমরা পঞ্চমবার পা রাখব। কিন্তু এতবার এসে থাকলেও মাঝখানে বেশ কিছু বছর গ্যাপ হয়ে যাওয়ার কারণে এইবারের ট্রিপটা আমরা একটা ব্লান্ডার দিয়েই শুরু করেছিলাম, একটি গুরুতর মিস্টেক। একদিন হঠাৎ হুজুগ উঠতেই চিন্তা ভাবনার মধ্যে ম্যাচুরিটি প্রভাব পড়ার আগেই চট করে টিকিট বুক করে ফেলেছিলাম এবং এখানেই আমরা ব্লান্ডার করে বসলাম, একটি গুরুতর মিস্টেক। ভুল এয়ারপোর্টের টিকিট বুক করেছিলাম। ব্যাপারটা হলো, গোয়া পৌঁছাতে গেলে এখন দুটো এয়ারপোর্টের ব্যবস্থা আছে। একটা হচ্ছে মোপাতে, যেটা নর্থ গোয়ার কাছে নতুন তৈরি হয়েছে, আর পুরনোটা আপনারা জানবেন হয়তো দাবোলিমে, যেটা হলো সেন্ট্রাল গোয়াতে, গোয়ার ক্যাপিটাল পাঞ্জিমের ধারে। যারা নর্থ গোয়া যাবে তাদের জন্য নতুনটা মানে মোপা এয়ারপোর্ট বুক করলে সুবিধে, আর যারা সেন্ট্রাল বা সাউথ যাবে তাদের জন্য পুরনোটাই সুবিধের, দাবোলিম এয়ারপোর্ট। আমরা ঠিক করেছিলাম এইবার আমরা সাউথ গোয়াতেই থাকবো, তাহলে আমাদের জন্য দাবোলিম এয়ারপোর্টটাই ঠিক ছিল। দুটোরই এয়ারপোর্ট কোড একই রকম। পুরনোটা মানে দাবোলিমটা হলো GOI, আর নতুনটা যেটা হলো মোপাতে সেটা হলো GOX। ব্যাস, তাড়াহুড়োর মধ্যে যেই ফ্লাইটটা দামটা কম দেখলাম, কিছু না দেখে শুনে বুক করে ফেললাম। ভাগ্যটাই খারাপ ছিল যে ওই ফ্লাইটের ডেস্টিনেশন GOX মানে মোপা এয়ারপোর্টই বেরোলো। ধরুন আপনি যাবেন পুনে, কিন্তু টিকিট কাটলেন মুম্বাইয়ের। আমাদের অবস্থা ঠিক তাই ছিল। মোপা এয়ারপোর্ট থেকে আমাদের থাকার জায়গা, যেটা আমরা অ্যাগন্ডা বিচের কাছে বুক করেছিলাম, সেটা হলো 100 কিলোমিটার দূরত্বে। যে টাকাটা সস্তার ফ্লাইট ভেবে ভাবলাম সেভ করেছি, সেটা বেরিয়ে গেল ট্যাক্সি ভাড়াতে। গড়ে পত্তারে একই খরচা বেরিয়ে গেল। তাই আপনারা যদি প্ল্যান করেন তাহলে এয়ারপোর্টটা ঠিকঠাক চুজ করবেন। হাতে সময় থাকলে সাউথ গোয়া প্ল্যান করলে ট্রেনে করে আসা সব থেকে ভালো। মাডগাঁও স্টেশন সাউথ গোয়ার কাছেই, সেখান থেকে ট্যাক্সি ভাড়াটাও কম পড়বে। লাস্ট টাইম মানে চতুর্থবার যখন গোয়াতে এসেছিলাম তখন সাল ছিল 2021, কোভিডের ঠিক পরপরই। লকডাউনের মধ্যে ঘরে বন্দি থাকার মস্তিষ্কটাকে পাল্টাতে। কিন্তু তখন আর এখনের মধ্যে 5টা বছর বেরিয়ে গেছে। 2026-এ আস্তে আস্তে আমাদের জন্য অনেক কিছু পাল্টেছে। আমাদের দেশ ছাড়া, ফেরত আসা এবং তার সাথে সাথে নিজের দেশকে আবার নতুন করে দেখতে শুরু করা। বয়স, চিন্তাভাবনা, বাদ বিচার এইগুলোতে পরিবর্তন আসতে বাধ্য। তাহলে কি গোয়া আমাদের একই রকম লাগতো? এটাই হলো প্রশ্ন। যারা আমাদের আগের কিছু গল্প দেখেছেন তারা জানবেন যে আমেরিকাতেও ইস্ট আর ওয়েস্ট কোস্ট মিলিয়ে বেশ কিছু জনপ্রিয় বিচ টাউন ঘুরেছি।
আটলান্টিক মহাসাগরের ধারে মায়ামি, ভার্জিনিয়া বিচ, ওক্রাকোক, ক্লিয়ার ওয়াটার ইত্যাদি ইত্যাদি। আর প্যাসিফিক মহাসাগরের ধারে ক্যালিফোর্নিয়াতে রোড ট্রিপ করেছিলাম। সাউথ ক্যালিফোর্নিয়া যাওয়ার সুযোগ হয়নি, কিন্তু বাকি জায়গাগুলোর মধ্যে মায়ামি ছাড়া বাকি প্রত্যেকটি জায়গাতেই জল খুব ঠান্ডা। সেখানে সমুদ্রের জল প্রথম গায়ে লাগলেই শীতকালে চান করার মতন অনুভূতি দেয়, গায়ে কাঁটা দিয়ে ওঠে। সেই জিনিস থাকতে থাকতে অভ্যাস হয়ে গেলেও আমরা পুরী, দীঘা বা গোয়াতে চান করার অভিজ্ঞতাটা খুব করে মিস করতাম। আমাদের দেশের বিচগুলোতে উষ্ণ জলের আরামটা কিছুতেই মাথা থেকে সরতো না। ফিরে আসার পর এটা আমাদের সমুদ্রের ধারে প্রথম যাত্রা, তাই গোয়া আমাদের ম্যাগনেটের মতন টানছিল। এবার আসি আমাদের থাকার জায়গাতে, যেটাতে আমরা ম্যাক্সিমাম সেভ করলাম। এবং বাজেট ট্রাভেল যদি করতে চান তাহলে থাকা আর ঘোরা এই পার্টটাতে একটু মনোযোগ দিয়ে দেখুন। এই হলো আমাদের হোমস্টে, সাউথ গোয়াতে অ্যাগন্ডা বিচের একদম কাছে, যেখান থেকে মাত্র 500 মিটার দূরেই বিচ। বাড়িটার নাম হলো রেড হাউস। গোয়াতে হাজার হাজার হোটেল থাকলেও আমরা এটাই প্রেফার করলাম, কারণ এতে থাকার খরচাটা এক ধাক্কায় অর্ধেক হয়ে যায়। 4টে রাত কাটানোর জন্য আমাদের খরচা পড়ল 6,000 টাকা, যেটা গোয়ার হিসেবে খুবই কম। এবং এর সাথে আছে অ্যাটাচড কিচেন। এই কিচেনের সুবিধা তারাই জানবে যারা গোয়াতে খাওয়া দাওয়ার খরচার সাথে পরিচিত। যার ইচ্ছে সে রান্না করেও খেতে পারে। তবে এইখানে থাকার সবথেকে বড় যেই সুবিধাটা আমরা পেলাম সেটা হলো পার্সোনাল কেয়ার। এই হোমস্টেটার যারা মালিক তারা অত্যন্ত ফ্রেন্ডলি এবং আমাদের সব সমস্যার সমাধান ওনারাই করে দিয়েছে। এই যে আমরা ভুল করে নর্থ গোয়া এয়ারপোর্টের টিকিট কেটেছিলাম, এনারাই আমাদের ওখান থেকে নিয়ে এলো নিজেদের গাড়ি করে, প্রায় 100 কিলোমিটার। এর জন্যে এক্সট্রা পয়সা লাগলো ঠিকই, কিন্তু আমাদের ট্যাক্সির হুজ্জুতিটা নিতে হলো না। গোয়াতে ট্যাক্সি মাফিয়ার রাজত্ব চলে, যেখানে ট্যাক্সি ভাড়ার কোনো ঠিক ঠিকানা নেই। মেনলি ইউজ করে ফরেনাররা, যাদের থেকে তারা যা ইচ্ছে পয়সা টানে। যদি এয়ারপোর্ট থেকেই স্কুটির ব্যবস্থা করতাম তাহলে কিছুটা বাঁচোয়া হতো, কিন্তু আমরা ল্যান্ড করেছিলাম অড টাইমিংসে, তাই এই অপশনটা আমাদের ছিল না। সেইখানে আমাদের এখানকার ওনার ইগনিউ আর মারিয়া বাঁচিয়ে দিল। সেই দিন রাতে আমরা হোমস্টেটা বাইরে থেকে দেখাতে পারিনি, কারণ অনেকটা রাত হয়ে এসেছিল। পরের দিন সকাল হতেই আমাদের এই পিসফুল আর সুন্দর হোমস্টেটা ঘুরিয়ে দেখাবো, সঙ্গে থাকুন। তো বাচ্চা বেবি কি হচ্ছে বাবা, কি হচ্ছে বাবা, কি হচ্ছে? গুড গার্ল। Good girl. Friends. Huh? Friends. এই তো সকালে গুড মর্নিং বলতে আছে। একবার তোর থেকে গিয়েছে, একবার আমার থেকে। হ্যাঁ, তোকে পটাতেই গেছে তোর পাশে। মেয়ে তো ছেলে পটাতে এসেছে। বুঝছে? আর না, মিষ্টি বিস্কুট এগুলো, তোমার বিস্কুট নয় এগুলো। আর না, এবার যাও যাও, বাবা মার কাছে যাও। গুড। সবাই খুব সুন্দরভাবে গ্রিট করে। এইটা হলো আমাদের হোমস্টেটা,
যেটা আগের দিন আমরা এসে পৌঁছালাম। রাত্রি অনেক রাত হলো পৌঁছাতে, তাই ভালো করে দেখাতে পারিনি। এখন আমরা যাচ্ছি বিচের ধারে। এইখানেই একটা চার্চ আছে। আমরা এত সুন্দর সময়তে এসেছি, এই সময়টা এদের ইস্টার সানডে আসতে চলেছে এবং সেটার জন্যে অলরেডি প্রিপারেশন স্টার্ট হয়ে গেছে। এই সরু সরু গলি আর রাস্তার দুপাশে সুন্দর সুন্দর বাড়ি। এই দৃশ্য দেখার জন্য অপেক্ষা করেছি অনেকগুলো বছর, কিন্তু তার মাঝখানেই এলো সুস্মিতার একটি সমস্যা। আমার টুপিও নেওয়া হয়নি। তুমি কিনবি তো? টুপিটা মানে আনতে গিয়েও ভুলে গেলাম আনতে। ঠিক আছে, টুপি আনতে ভুলেছে মানে এখানে আরেকটা নতুন টুপি হবে, কিন্তু সেটা কোত্থেকে হবে যখন কেনা হবে তখনই দেখানো যাবে। বীজটা জাস্ট এইখানে, আমরা জাস্ট একটা প্যাসেজ খুঁজছি যাতে বীজটা অবধি পৌঁছাতে পারি। ও চাইলো আর দোকানটা আলাদিনের জিনের মতন হাজিরও হয়ে গেল। সমস্যার সমাধান এত তাড়াতাড়ি পাবো সেটা ভাবিনি। ঠিক লাগছে? হ্যাঁ, ওকে, কিনে নিয়েছে টুপি। আমার টুপির ব্যাপারও নেই, খোলারও ব্যাপার নেই। কালো টুকটুকি হয়ে ফিরবে, যখন ফিরবে তখন আপনারা দেখবেন সবাই। চলে এসেছি বিচ, মাত্র হেঁটে 2 মিনিটও লাগলো না, একেবারে কাছে। এ দেখুন, বাহ, এই দিকটা তো হেভি। গোয়াকে যদি গোয়ার মতন করে উপভোগ করতে হয় তাহলে এর স্বাদ ভাগ করা যায় না, অন্য কারুর তালে তাল মিলিয়ে চলা যায় না। বলার মানে হলো, জায়গাটা ভালোভাবে চিনতে হলে গ্রুপ ট্যুর এড়িয়ে নিজের ছন্দে, নিজের গতিতে, নিজেদের মর্জি অনুযায়ী চললে তবেই লাভ, আর তা না হলে পয়সা নষ্ট। এটা কি আরাম রে, আর ছ্যাঁকা লাগা নেই, ঠান্ডার ছ্যাঁকা লাগা। সমুদ্রের জলে ভয় ভয় যাওয়া আগে ঠেকা লাগবে। কি আরাম। আমরা অনেকের কাছে শুনেছি যে গোয়া তাদের দেখা এবং 5 দিনের মধ্যে পুরো গোয়া তাদের ঘোরা। আরেকদিকে আমরা 5 বার এসেও এখনো পুরোপুরি দেখা হয়ে ওঠেনি, কারণ আমরা থেমেছি, বসে ঢেউ গুনেছি, কোনো নাম না জানা ক্যাফেতে বসে না জানি কত রকমের খাবার খেয়েছি। জীবনটাকে থমকে দিতে বারবার এসেছি। গোয়াতে সমুদ্রের পর যদি আর কোনো অ্যাট্রাকশন থাকে, দ্যাটস ফুড। মানে আমরা গোয়াতে এসে প্রথম এক্সপিরিয়েন্স করেছিলাম যে এই ধরনের কন্টিনেন্টাল খাবার এনজয় করা কাকে বলে। আমি লাভ ইট। ভালো, নাইস। আমি একটা প্লেট চাইবো? না, একটা থেকেই হয়ে যাবে, দরকার নেই। পায়ের তলায় বালি আর টেবিলের ওপর খাবার, এই অনুভূতির দাম আছে। এই 1 প্লেট পড়লো আমাদের 500 টাকার মতন। গোয়াতে এই রেস্টুরেন্টগুলোকে বলে বিচ শ্যাক, আপনারা জানবেন হয়তো। এইগুলো গোয়ার স্পেশালিটি। বিচের এত ধারে এত টেস্টি খাবার আমরা আমেরিকাতেও পাইনি। তাই প্রথম দিনের এটা প্রথম মিল ছিল বলে একটু বিলাসিতা করে বসলাম। যেই খাবারটা খেতে দেখছেন দুজনের জন্য সাফিসিয়েন্ট হলেও চাইলে এটাতেও কিছুটা টাকা বাঁচানো যায়। তাই প্রত্যেকটা মিল আমরা এইভাবে খাইনি, আমরা আরও অনেক কিছু খেয়েছি আরও সস্তা দামে। গোয়ার লোকাল খাবারও খেতে দেখবেন আমাদেরকে। সবে তো গল্প শুরু হলো। প্রথম দিন আমরা একটু স্লো রাখতে চেয়েছি সময়কে ধরে রাখার জন্য, তাই সেদিন আমরা স্কুটিও ভাড়া করিনি। সঙ্গে স্কুটি থাকলে সময়ের গতিও বেড়ে যায়। থাকার জায়গার এত কাছে এত সুন্দর একটা বিচ, দৌড়াবার কোনো মানেই ছিল না। তবে তখন আমরা পা ভেজালেও গা ভেজাইনি, তার একটি গুরুত্বপূর্ণ কারণ আছে। বলবো বিকেলবেলায় যখন এই বিচের রূপ একেবারে পাল্টে যায়। সঙ্গে থাকুন, চলুন। আমাদের হোমস্টেটা বিচের এতটাই কাছে ছিল যে আমাদের জন্য বারবার ড্রেস চেঞ্জ করাটা কোনো ব্যাপারই ছিল না।
চাইলে রুমে গিয়ে রেস্ট নাও, আবার চাইলে বিচে এসে সময় কাটাও। যেমন কিছু জায়গায় যেতে গেলে ড্রেস কোড থাকে, তেমনি বিচে যাওয়ার জন্যেও ড্রেস কোড আর জুতো কোড দুটোই আছে, হাফ প্যান্ট আর হাওয়াই চপ্পল। আমি অন্তত 2 রকমের চটি জুতো সঙ্গে নিলেও মৌসম এই এক্সট্রা লাগেজ ক্যারি করার ব্যাপারটাতে ভীষণ কিপটে, কিছুতেই এক্সট্রা কিচ্ছু নিতে চায় না। ও এমন একটা সলিউশন চাইছিল যেটা পরে এয়ার ট্রাভেল থেকে শুরু করে বিচে স্নান করা অবধি সবটাই করতে পারবে। তাই অনলাইন ঘেটে খুঁজে পেলাম এটা। জুতোটার নাম ক্লগস আর কোম্পানিটার নাম পেঙ্গুইন ক্লগস। ক্রক্স নয় কিন্তু, ক্রক্সের দামে এরকম 4টে জুতো চলে আসবে। মেটেরিয়ালটা রাবারের, তাই জলে ভেজাতেও কোনো প্রবলেম নেই, খুবই নরম, বারবার খোলা পড়া ইজিলি করা যায়। জুতোতে বালি ঢুকে যাওয়ারও ঝামেলাটা নেই, অল ইন ওয়ান সলিউশন। এই নিয়ে বেশ কয়েকটা মাস কেটে গেল মৌসুমে জুতোটা পড়ছে, আর হেন কোনো জায়গা নেই যেখানে এটাও পড়েনি। মুদিখানার দোকান থেকে এই গোয়া বিচ অব্দি সব জায়গায় ওই একই জুতো। লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে রাখলাম, চাইলে চেক করতে পারেন। এখন চলুন, সানসেটের সময় হয়ে আসছে, তাড়াতাড়ি করে বিচে যাই আর আপনাদের সাথে একটা অসাধারণ মুহূর্ত ভাগ করে নিই। চলো এবার বেরোলাম, ইচ্ছা আছে চান করার। একটু মেঘ করেছে তো রে, ভালো রোদ নেই। 2014-এ যখন গোয়া এসেছিলাম এমন ট্যান খেয়েছিলাম, আমার চুলগুলো শুধু ব্রাউন হয়ে গেছিলো। তারপর থেকে আমাদের ট্যানের ভয়। তুই খুব একটা ট্যান খাসি, তুই লাল হয়ে গেছিলি। ট্যান খাইনি, আমি তামাটে কালারের হয়ে গেছিলাম, কপার। মৌসুমে তো চোখের ভুরুও ব্রাউন হয়ে গেছিল। বাবা, প্রথমবার যখন এসেছিলাম, মানে এখন মনে হচ্ছে 2014, আজ থেকে 12 বছর আগে প্রথম। তবে সেই সময় যা নর্থ গোয়া ছিল, এখন সেটা সাউথ গোয়া। হ্যাঁ। আর নর্থ গোয়া মোটামুটি শুনেছি, যা আমরা যাইনি, খুব নাকি ক্রাউডেড হয়ে গেছে। রোদটা সরেই গেল। মজা আসবে কাঁটা করে। হ্যাঁ, আমরা তখন দুপুরবেলা ইচ্ছা করেই নামলাম না, কারণ ওই সময় বালিগুলো থেকেও হিট আসছিল। না, এখানে যারা ওই বাইরের দেশেরও যারা স্নান করছিল সবাই উঠে যাচ্ছিল তখন। হ্যাঁ, আমরা কালকেও তাই করবো, সকাল সকাল নামবো, হ্যাঁ, নেমে 12টা অবধি চান করে উঠে যাবো। গরুও বিচে যাচ্ছে, গুতিয়ে দেবে যখন সিং দিয়ে বুঝবি। এখন আমাদের হাঁটতে দেখছেন ঠিকই, কিন্তু মনের গভীরে চলছিল অবিরাম ছুটোছুটি। সমুদ্র যে কখন ভেতরে সেই ঘুমিয়ে থাকা ছেলে মানুষটাকে জাগিয়ে দেয় তার টেরি পাওয়া যায় না। তখন বড়বেলার ভিড়েও শৈশব যেন নতুন করে ডানা মেলে। माने उड़ना ही सही हो, इसको बहलाना है बड़ा मुश्किल, ये हटे ना जिद से कभी। अब ढूंढूं मैं कहाँ ऐसा वो जहाँ सारे सवालों का हिसाब हो, जिसमें सही जाने बेवजह क्यों दिल है ये खफा, इसको संभालूं के खो ना दूं खुद को मैं कहीं। चल पड़ा हूँ मैं जिंदगी के सफर में, जाने क्या है मंजिल मेरी किसको पता। हाँ मैं रुका हूँ, ये दुनिया चल रही हो जैसे हवा के संग मैं उड़ूं लापता। বলেছিলাম না রূপ পাল্টে যাবে, এখন সেটাই দেখছেন চোখের সামনে। তবে প্রথম দিন সময়কে একটু ধরে রাখতে পারলেও দ্বিতীয় দিন থেকে আর পারিনি। শুরু হতে চলেছে ঝড়, সময় পেরিয়ে যাওয়ার ঝড়। গোয়া প্রত্যেকবার এটাই করে, যাই প্ল্যান করে আসি ভেস্তে যায়, যাই এতক্ষণ জ্ঞান দিলাম মাথা থেকে বেরিয়ে যায়। যতবার আসি নতুন করে আবার নতুন কিছু খুঁজতে শেখায়। সেই খোঁজেই আমাদের গল্পের নৌকা এমন এক জায়গা গিয়ে আটকাবে যা হয়তো গোয়াতে আপনারা দেখেননি। সঙ্গে থাকুন।
ওয়েলকাম টু ডে 2। আজকে আবার ওয়েদার খুব প্লেজেন্ট, রোদ আছে কিন্তু গরমটা কম্পারেটিভলি আমরা আগেও এপ্রিলে একবার এসেছি তার চেয়ে বেশ কিছুটা কম, তাই না? হ্যাঁ, অনেকটা কম। আর তাছাড়া এইখানে যেই হোমস্টেটাতে আমরা আছি এটাতে এত গাছপালা আর এত শেড, এই জায়গাটাতে অত গরম লাগছেই না। একটা কুল ব্রিজ সব সময়তে, সামনে একটা ছোট নদী যাচ্ছে, মানে খালের মতোই কিন্তু ফ্লোয়িং জল আর কি, টাইড আসে, তো বেশ মানে প্লেজেন্ট এখানটা। আজকে একটা স্কুটি নেব, নিয়ে তারপরে পালোলেম যাব। তাহলে ওয়েলকাম টু ডে 2। এইবার আমাদের লাল রঙে খুব ধরেছে। আমরা লাল গাড়িতে করে এসেছি, লাল হাউসে আছি, রেড হাউস হাউসটার নাম, আর যে স্কুটিটা পেয়েছি সেটাও লাল। ব্যাস, আর আটকায় কে? এতক্ষণ আপনাদের ডে 1 ডে 2 বলে দিনের কাউন্ট দিচ্ছিলাম, এবার সেটাও হয়তো গুলিয়ে যাবে। তবে বাকি সব লাল হলেও সেদিন দুজনেই ব্লু পরেছিলাম, ম্যাচিং করে না, কাকতালীয়ভাবে। ও হ্যাঁ, নোটিসও করিনি। এবার যখন সঙ্গে ছিল স্কুটি, বেশি প্ল্যানিং করে সময় আর নষ্ট করতে চাইনি। দুজনের 4টে চোখ যেই দিকে যেতে চাইবে আমাদের বাহন ব্যবহার করে পৌঁছে যাব। তবে এইবার দেখলাম স্কুটির ভাড়া বেড়ে 500 টাকা পার ডেতে এসে ঠেকেছে। তবে এটা ক্রমশ বেড়েছে, হঠাৎ করে নয়। 2014-তে ছিল 200, তারপর 2016-তে 250, 2019-এ যখন এসেছিলাম 300, 2021-এ 400, আর এখন 2026-এ 500। তাও আমরা এটাই প্রেফার করি, কারণ একবার যে নিজেদের গতিতে ঘোরার আনন্দ পেয়েছে সে কম পয়সা লাগলেও প্যাকেজ ট্যুর তো কোনো মতেই করবে না। যেটা আমরা 2014-তেই প্রথম এই জায়গা থেকেই শিখেছিলাম, সেই শিক্ষার লাভ আমরা আমেরিকাতেও তুলেছি ভরপুর। যতগুলো বছর ছিলাম আমরা ওই দেশে, অনেকগুলো বিখ্যাত জায়গা এইভাবেই ঘুরেছি, এখনও সেই ট্রেডিশনই ফলো করছি। যাতে চুলটা বিগড়ে। ঠিক আছে মসু, তুই সমুদ্র দেখতে এসিস, সমুদ্র তো চুল দেখতে আসেনি। গোয়াও কোনো একটা শহর নয়, সাইজে ছোট হলেও এ একটা আস্ত রাজ্য। উত্তর থেকে দক্ষিণ প্রতিটি অলিতে গলিতে এর রূপ আলাদা। ইট ইজ অ্যাকচুয়ালি নট আ ডেস্টিনেশন, রাদার ইট ইজ অ্যান ইমোশন। অনেকের কাছে শুনেছি আজকাল গোয়া না গিয়ে ইন্দোনেশিয়ার বালি চলে যাওয়া ভালো, কিন্তু এখন আপনাদের গোয়ার মধ্যেই এমন এক জায়গায় নিয়ে যাব যেটা দেখে দেশ ছেড়ে অন্য কোনো দেশে ঘোরার আগে দুবার ভাববেন। ভয় লাগছে আমার। সত্যি কথা বলতে ভয় তো আমারও লাগছিল, কিন্তু সেটা যদি আমি বলতাম তাহলে সুস্মিতা সব ছেড়ে ছুড়ে পালাতো। তাই মনে ভয় পেলেও মুখে প্রকাশ করতে চাইনি। এই ক্যানো রাইড নদীর ওপরে আমরা আগে একবার করে থাকলেও সমুদ্রের ওপর করছিলাম প্রথমবার। আমাদের দুজনের মধ্যে কেউই আমরা এক্সপার্ট সুইমার নই, তাই প্রফেশনালকে ছাড়া সমুদ্রে এগিয়ে যাওয়াটা দুজনের জন্যেই দুঃসাহসের মতন একটি ব্যাপার ছিল। কিন্তু কখন যে এই ভয়টা অ্যাডভেঞ্চার আর অ্যাডভেঞ্চারটা হাসি আর কিতে পাল্টে গেল বুঝতেই পারলাম না। আচ্ছা, এবার একটু লেফট 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 মার, শুধু লেফট লেফট লেফট। হ্যাঁ, আমরা তো ওইটা দিয়ে যাব। হ্যাঁ ব্যাস, আবার রাইট 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 করছিস কেন? আরে লেফট 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 লেফট, আরেকটু লেফট, আরেকটু লেফট ঘুরবো, লেফট লেফট। হ্যাঁ, এবার এবার দুটোই, এবার দুটোই। সুস্মিতা আমাকে পেছনে দেখতে পাচ্ছে না, আমি লেফট রাইট করছি আর ও ভাবছে আমিও করছি, ও চুপচাপ পড়ে যাচ্ছে। হেভি করছিস বটু। আসলে যে লম্বা সে বসবে পেছনে, আর যে ছোটোখাটো সে সামনে, এটাই নিয়ম। সেটারই একটু অ্যাডভান্টেজ তুলছিলাম আর কি। আর ও বেচারা বেশ কিছুক্ষণ একাই টেনে যাচ্ছিল। তবে এই চালাকি আর চলতো না, দূর থেকে গন্তব্য সামনে দেখতে পাচ্ছিলাম। আমরা ওই সেক্লুডেড বিচটাতে যাচ্ছি, নিরিবিলির মধ্যে একদম সেক্লুডেড এবং অজানা একটি বিচ। এক্সপ্লোর করতে কার না ভালো লাগে। স্কুটি নিয়ে রাস্তায় এক্সপ্লোর করব সেটা ক্ষমতার মধ্যেই ছিল, কিন্তু সমুদ্রের পথেও যে একটা নতুন জায়গা পাবো সেটা স্বপ্নেও ভাবিনি। আর গিয়ে যে কি অদ্ভুত একটা অভিজ্ঞতা পেলাম সেটা পৌঁছানোর পরেই দেখতে পাবেন।
এবার তোকে নামতে হবে নাকি? দাঁড়া 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 নামছি। দেখে 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 পায়ে না লাগে। এই তো থাইল্যান্ড চলে এলাম। এসে গেছি। পারবি? 1, 2, 3, go on, লিটারেলি কাহো না প্যারে ফিলিং হচ্ছে। গোটা আইল্যান্ডটাতে কেউ আর নেই। আমরা একটা কেন নিয়ে পৌঁছেছি, যেরকম ঋত্বিকার আমিষা পটেল পৌঁছে গেছিল। লিটারেলি কাহো না প্যারে ফিলিং, অসম। মজা হয়েছে বল, এটা ওয়ার্থ হয়েছে। একদম হ্যাঁ। কেউ নেই আশেপাশে, এত সুন্দর লাগছে দেখতে। আসলে আমরা প্রিভিয়াসলি পেয়েছি অনেক দিন পর। লেট দ্য ডে পাস বাই, মানে কোনো তাড়াহুড়ো না করে খুব এনজয় করেছি। প্রথমবারের গোয়া ট্রিপটা যেরকম খুব মেমোরেবল, যে কিছুই জানতাম না তখন, আজ থেকে 10-12 বছর আগে এসেছিলাম। আর আজকে 2026-এ অন্যরকমভাবে এনজয় করেছি, বেশ ভালো লাগছে। সার্কাসটা করছিস কেন? আমি সুইপ করতে পারি দেখেছিস। এতক্ষণ ধরে আইল্যান্ডটাতে যাকে এত লাফালাফি করতে দেখলেন, সেই জায়গাটাকে ছাড়ার সময় কেমন ভয় পেল দেখুন। ঠিক আছে, হুম। বলবি? হুম, দাঁড়া দাঁড়া দাঁড়া। হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে? এই তো কি, হ্যাঁ। যেমন আপনারা আগেই শুনলেন, গোয়া আমাদের কাছে শুধু একটা ডেস্টিনেশন নয়, এটা একটা ইমোশন। আমাদের দুজনের একসাথে ঘুরতে যাওয়ার গল্প শুরু এখান থেকেই। 2014 সালে আমাদের প্রথম ট্রিপ। মৌসম বরাবরই ট্রাভেল ভালোবাসে, আমিও বাসতাম, কিন্তু ওর সাথে যবে থেকে আমার ভ্রমণযাত্রা শুরু, তারপর থেকে ভ্রমণের মানেটাই সম্পূর্ণ পাল্টে গেল আমার কাছে। একটা নতুন জায়গাকে চেনা অথবা চেনা জায়গাকে নতুন করে দেখা, ট্রাভেলিংয়ের গ্রামারটাই বদলে গেল। আর এই নতুন শেখা ব্যাকরণে খুঁজে পেলাম এক অদ্ভুত মানসিক বল। যতবার জীবনে কোনো কঠিন কিংবা অযাচিত পরিস্থিতির সামনে দাঁড়াতে হয়েছে আমাদের, এবারেও ছিল সেরকমই এক জীবনের বড় পরিবর্তনের সম্মুখীন হওয়া। হঠাৎ করে আমেরিকার জীবন ছেড়ে ফেরা, ভারতের এক নতুন শহরে নতুন করে শুরু, নতুন মানুষ, নতুন ভাষা, নতুন খাবার, নতুন জীবনযাপন। ইট ওয়াজ ওভারওয়েলমিং ফর বোথ অফ আস। আর তখনই বুঝলাম আবার একবার রিসেট বাটনটায় ক্লিক করার সময় হয়ে এসেছে। আর সেই রিসেট বাটনটা যেন লুকিয়েছিল গোয়ার কোনো এক সমুদ্র তটের বালির মধ্যেই। এই ট্রিপটা শুধু একটা ভেকেশন ছিল না, এটা ছিল ফিরে দেখা, পুরনো স্মৃতি, পুরনো অনুভূতি, আর একে অপরের কাছে আসা। অনেক দিন পর আমরা আবার সেই প্রথমবারের মতন গোয়াকে উপভোগ করলাম। কোনো প্ল্যান নেই, কোনো তাড়া নেই, শুধু সময়ের সাথে ভেসে চলা। আর সেই ঢেউ গোনার মাঝেই যেন কোথাও উপলব্ধি করছিলাম আমরা কতটা পথ পেরিয়ে এসেছি। কারণ এই যাত্রা এখন আর শুধু আমার নয় বা ওর নয়, এটা আমাদের যাত্রা। কখন যে ভ্রমণ শুধুমাত্র কিছু জায়গা দেখার বাইরে গিয়ে একটা অনুভূতি হয়ে উঠল, নিজেকে একটু একটু করে খুঁজে পাওয়ার একটা পথ,
জীবনের অপ্রত্যাশিত ঢেউগুলোকে সামলে নেওয়ার একটা উপায় তা বুঝতেই পারিনি। আর এই পুরো যাত্রায় গোয়া ঠিক সময় সময় আমাদের সঙ্গেই ছিল। হয়তো এটাই গোয়া আমাদের সব সময় দিয়ে এসেছে, শুধু স্মৃতি নয়, একে অপরের কাছে ফিরে আসার একটা পথ। এটা আমরা গোয়ায় প্রথমবার করলাম অ্যান্ড রেকমেন্ডেড অ্যাক্টিভিটি। যারাই আসার ডিসিশন নেবেন তারা এই ক্যানো রাইডটা করতে পারেন। প্যারালেম থেকে একটা খুব সেক্লুডেড বিচ আছে, না ওটা বাটারফ্লাই বিচ আর না ওটা কোনো নোন বিচ, এ কমপ্লিটলি আননেমড একটা বিচ, যেটা দেখলেন এতক্ষণ ধরে। প্লিজ ট্রাই করবেন। শুধুই কি দুদিনের জন্য এসেছিলাম গোয়া? মোটেই না, এতে মন ভরতো না। এসেছিলাম 4 দিনের জন্য, কিন্তু প্রথম দুদিনের পর বাকি 2 দিন ঝড়ের গতিতে পেরোলো, আর তার মাঝখানে আমার জন্মদিনও এলো। আলাদা করে দিনটা কেক কেটে সেলিব্রেট করতে হয়নি, কারণ যেমনটা গল্পের শুরুতেই বললাম, আমরা কেটেছিলাম টিকিট, দ্য টিকিট টু হ্যাপিনেস, যা এই জায়গা থেকে পেয়েছি যতবারই এসেছি। বাকি 2 দিন লোকাল জায়গা থেকে লোকাল খাবার খেলাম, হোমস্টে কিচেনে টুকটাক রান্নাও করলাম, এবং প্রত্যেক দিন কোথাও না কোথাও ঘন্টার পর ঘন্টা বসে শুধু সানসেট হতে দেখলাম, কোনো প্ল্যান বা কোনো স্পট টু স্পট যাওয়ার তাড়াহুড়ো ছাড়া, স্বাধীনভাবে। যদি জিজ্ঞেস করেন গোয়া কি পাল্টে গেছে, কই, আমাদের কাছে তো একই আছে, যা 12 বছর আগেও ছিল, এবং আবার আসলে আমাদের বক্তব্য একই থাকবে। কিন্তু আমাদের কাছে গোয়া যা, আপনাদের কাছে অন্য কোনো জায়গাও হতে পারে। সিমলা, মানালি, দীঘা, দার্জিলিং বা পুরী, ব্যাপারটা আসলে কোনো জায়গা স্পেসিফিক নয়, ব্যাপারটা আমাদের ব্যক্তিত্বে, যে যেমন চায় তার চাহিদাতে। আশা করি আপনারাও আপনাদের সেই মনের জায়গাটা খুঁজে পেয়েছেন, এবং কার কোন জায়গাটা হৃদয় দাগ কেটেছে আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজকের মতন আসি, ফিরবো পরের গল্প নিয়ে খুব শিগগিরই। টিল দেন, স্টে হ্যাপি, স্টে সেফ, গুড বাই।